যখন পশ্চিমবঙ্গে আপামর বাঙালি এই নিয়ে চর্চা করছিলেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, আমাদের মধ্যে চর্চার বিষয়টা ছিল একটু আলাদা। আমাদের মধ্যে চর্চার বিষয়টা ছিল যে পশ্চিমবঙ্গে যিনি আগামীর মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি কিন্তু আগামী 5 বছরের জন্য যে সময়টা পাবেন সেটা তার কাছে হবে অসাধ্য সাধনের বছর। অসাধ্য সাধনের 5টা বছর হবে কিন্তু নতুন মুখ্যমন্ত্রীর জন্য। কেন এই কথাটা বলছি? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে পশ্চিমবঙ্গকে বের করার কথা তো উঠেই আসছে। তারই সঙ্গে আপনি যখন এই রকম বিপুল জনাদেশ নিয়ে সরকার গঠন করেন, এতটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, বিশেষ করে বিরোধীদের একেবারে ধূলিসাৎ করে দিয়ে আপনি যখন সরকার গঠন করেন, তখন কিন্তু সাধারণ মানুষের আশা প্রত্যাশা আপনার থেকে থাকে গগনচুম্বী। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরও কিন্তু এই নতুন বিজেপি সরকারের কাছ থেকে প্রচুর পরিমাণে আশা প্রত্যাশা রয়েছে। মানে বিষয়টা হচ্ছে যে পাল্টানোর তো ছিল দরকার, তাই তো এনেছে বিজেপির সরকার। মানুষের মধ্যে কিন্তু এই আবেগটা কাজ করে। আবেগের তীব্রতা এবং সময়ের বাস্তবতার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমাকে আজই যদি আপনি 1 লক্ষ মানুষ এনে দেন, তাতেও আমি আগামীকালই তো আরেকটা তাজমহল গড়ে দিতে পারবো না। এবং দ্বিতীয় কথা, অর্থ, এই রাজ্যে অর্থাভাব রয়েছে এবং আমাদের রাজ্যের কোষাগারের ওপর আগের যে সরকার ছিল সেই সরকারের বিভিন্ন রকম কাজের মাধ্যমে যে পরিমাণ চাপ পড়েছে, খেলা মেলা, বিভিন্ন রকম ব্যানার পোস্টার, কিম্ভূত কিমাকার সমস্ত মূর্তি, এই সমস্ত তৈরি করার জন্য কোষাগারের উপরে যথেষ্ট চাপ পড়েছে। তারই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে গত অন্তত 5-7 বছরে নতুন কিছু গড়া তো দূরের কথা, একটা সঠিক মেরামতের কাজ পর্যন্ত হয়নি। খালি তাপ্পি মেরে মেরে একটা সরকার এগোচ্ছিল এবং সেখানে আমরা দেখেছি মন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য পর্যন্ত প্রত্যেকের অট্টালিকার মতো বাড়ি এবং প্রত্যেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নোংরামিতে নিমজ্জিত। চারিদিকে দুর্বৃত্তায়ন, প্রত্যেকটা দপ্তরের মধ্যে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, হুমকি দেওয়া, থ্রেট কালচার, এই সমস্ত কিছু একেবারে রঞ্জে রঞ্জে ঢুকে গিয়েছিল। এই সমস্ত জায়গা থেকে বের করে নিয়ে এসে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে হবে, যেটা বিজেপির প্রতিশ্রুতি। এবং অবশ্যই এই কাজ কিন্তু অত্যন্ত কঠিন হতে চলেছে। আজ যখন শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হলো মুখ্যমন্ত্রী হিসেবে, এক তো প্রথমেই এটা শোনার পর আমার মনে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন, বাংলার রাজনীতিতে আমার পরের প্রজন্ম আমি তৈরি করে গেছি, আমার পরের প্রজন্ম অভিষেক শুভেন্দু। এবং সেই সময় মনে হচ্ছিল প্রথমটাকে সত্যি করার জেদে দ্বিতীয়টাকে তিনি সত্যি করে দিয়ে গেছেন। এবং তারপরেই মনে হচ্ছিল যে শুভেন্দু অধিকারী এই যে মুখ্যমন্ত্রী হলেন, এত বিপুল জনাদেশের সরকারের মুখ্যমন্ত্রী, অবশ্যই এটা তার মাথায় মুকুট তো বটেই, তবে সেই মুকুটের কাঁটাও কিন্তু রয়েছে। এই যে মানুষের বিপুল প্রত্যাশা, যে জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বের করতে হবে। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এই প্রথমবার বিজেপির সরকার, এই প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে প্রথম বিজেপির মন্ত্রী হওয়া, এর ওজন কিন্তু মারাত্মক। এইরকম একটা বিরাট বড় ওজন কিন্তু শুভেন্দু অধিকারীর কাঁধে উঠছে এবং অবশ্যই নিঃসন্দেহে মজবুত এবং অভিজ্ঞ কাঁধের উপরেই সেই দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, নতুন সরকার কি কি করতে পারে। না, আমি প্রথমেই সরকার হওয়ার সঙ্গে সঙ্গে বন্দুক দাগছি না। আমি সাধারণ বুদ্ধিতে, কমন সেন্সে আমার যেগুলো মনে হচ্ছে যে এই সরকারের পক্ষে কিন্তু তাড়াতাড়ি এগুলো করা সম্ভব, সেই কয়েকটা বিষয় আপনাদের সামনে রাখছি, আলোচনার মধ্যে রাখছি। প্রথম বিষয়, প্রথম যে জিনিসটা আমার মনে হয় যে এই সরকার করতে পারে, নতুন বিজেপি সরকার করতে পারে, সেটা হচ্ছে কেন্দ্রের কাছে যা বকেয়া পাওনা রয়েছে এই রাজ্যের, সেই টাকাগুলো যেন বের করে নিয়ে আসা যায়, পশ্চিমবঙ্গের কোষাগারে সেই টাকা যেন ঢোকে। আপনারা জানেন যে ব্যাপক পরিমাণ দুর্নীতি এবং হিসাব না দেওয়ার জন্য, আগের সরকারের দুর্নীতি, হিসাব না দেওয়া, এই সমস্ত কারণে কিন্তু সেই টাকা পয়সা বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট রয়েছে, বিরাট বড় একটা অ্যামাউন্ট, যেটা কিন্তু কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গ পায়। এবং আপনারা জানেন প্রচুর মানুষজন, প্রান্তিক মানুষজন যাদের ওই টাকার সত্যিই দরকার, তারা কিন্তু সেই টাকাটা পাননি, সেই টাকা থেকে বঞ্চিত হয়েছেন। সেই টাকাটা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার রয়েছে তারা যদি নিয়ে আসার ব্যবস্থা করে, এবং এটা কিন্তু তারা করতে পারে, যদি সেই টাকাটা আসে পশ্চিমবঙ্গের কোষাগারে, যদি এই বকেয়া টাকাটা ঢোকে, তাহলে অবশ্যই আমাদের রাজ্য সরকার, বর্তমানের যে রাজ্য সরকার, তাদের যা যা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার দিকে কিন্তু এই নতুন রাজ্য সরকার আরো এক ধাপ এগিয়ে যেতে পারবে। এবং মনে রাখবেন, আমাদের রাজ্য সরকার বর্তমানে যারা রয়েছেন তারা শুধুমাত্র যে ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তা কিন্তু নয়, একটু আগেই বললাম আরো অনেক প্রচুর কাজ তাদের জন্য রয়েছে। আর যদি এই টাকাটা এখনো দেখা যায় যে রাজ্য সরকার নিয়ে আসতে পারছে না কেন্দ্রের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আগের সরকার যা পরিস্থিতি করে গেছে পশ্চিমবঙ্গের কোষাগারের, তাতে কিন্তু বর্তমান সরকারেরও পশ্চিমবঙ্গে নুন আনতে পান্তা ফুরানোর পরিস্থিতি তৈরি হবে। দ্বিতীয় বিষয় হলো অডিট এবং অডিট।
পশ্চিমবঙ্গ সরকারের কোথায় কি আছে, কতটা আছে, কি নেই, কেন আছে, এই সমস্ত কিছু খুঁজে বের করা ভীষণভাবে দরকার। আমার মনে হয় এই সমস্ত তথ্য সবটা নবান্নের কাছেও পর্যন্ত ছিল না, কিন্তু বর্তমানে যে বিজেপি সরকার এসেছে তারা দুর্নীতিমুক্ত একটা সিস্টেম গড়তে চায়, সেই সদিচ্ছার কথা তারা বারবার প্রকাশ করেছে। তাহলে এই বিষয়টা কিন্তু তাদের প্রথম পদক্ষেপ হতে পারে। কোথায় পশ্চিমবঙ্গ সরকারের কি রয়েছে, কতটা রয়েছে, কেন রয়েছে, কোথায় টাকা দেওয়া হচ্ছে, কিসের জন্য দেওয়া হয়েছে, এবং সেই টাকা সত্যি সেই কাজে খরচ করা হয়েছে কিনা সমস্তটা খতিয়ে দেখা এবং সেই রিপোর্ট তৈরির কাজ শুরু করা। আপনারা জানেন অনেক জায়গাতেই যে জিনিসটা দেখা যায়, আমরা খোঁজ নিতে যাই এবং সেখানে আমরাও জানতে পারি যে একটা স্কুলে হয়তো 10টা কম্পিউটার পাঠানো হয়েছে, কিন্তু সেই স্কুলে কম্পিউটারের টিচার নেই এবং সেই কম্পিউটারগুলো স্কুলের মধ্যে ওই ঘরের মধ্যে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কিংবা কোথাও একটা সরকারি জমি রয়েছে, সেই জমির মালিকানার কোনো ঠিক নেই, সেখানে ব্যাঙাচির মতো মানুষজন বাড়ি করে নিয়েছেন, অথবা হয়তো সেখানে ব্যবসা দোকানপত্র এসব তৈরি করা হয়েছে। সেই জমি কেন, কি বৃত্তান্ত, কোথায় মালিকানা, কি করা যেতে পারে, সে সমস্ত কিছু খতিয়ে দেখা বের করা, এগুলো করা কিন্তু ভীষণ প্রয়োজন। তারই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য যে সমস্ত টাকা পয়সা দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্পে যে টাকা পয়সা বরাদ্দ করা হয়েছে, সেই টাকা আসলে কি কাজে লেগেছে, নাকি সেই টাকা তাহলে কোথায় গেছে, এগুলো খুঁজে বের করা অডিটের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা জানেন যে সম্প্রতি বিশেষ করে আমাদের পাড়া আমাদের সমাধান করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে যে টাকা পয়সাগুলো বরাদ্দ করা হয়েছে, সেই টাকা দিয়ে আদৌ কাজ হয়েছে নাকি জাস্ট কাজ দেখানো হয়েছে? একটা নর্দমা ঢাকা দেওয়ার জন্য 4 লাখ টাকা খরচ হয়ে গেছে, একটা গর্ত বুজানোর জন্য 10 লাখ টাকা খরচ হয়ে গেছে। এই রকম পরিস্থিতি যেগুলো তৈরি হয়েছে, সেই টাকা পয়সাগুলো কোথায় গেল, কারা নিল, এইগুলো কিন্তু খতিয়ে দেখার দরকার রয়েছে। আপনার যখন প্রথম থেকেই একদম একটা টানাটানির পরিস্থিতি রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যখন প্রথম থেকেই টান রয়েছে, আর বারবার যে কথাটা বলছি, পশ্চিমবঙ্গের আগের সরকারের যা পরিস্থিতি ছিল অর্থনৈতিকভাবে, সেই জায়গাটা যখন বর্তমান সরকারকে বয়ে নিয়ে যেতে হবে, তাহলে প্রথম থেকেই কিন্তু এই কাজটা শুরু করা উচিত এবং এটা খতিয়ে দেখা উচিত যে এই সমস্ত টাকা পয়সাগুলো কোথায় গেছে। যা টাকা যেখানে বরাদ্দ করা হয়েছে, মানে এখন যদি আবার তৃণমূল কংগ্রেসের সরকার আসতো, অবশ্যই যেখানে যা বরাদ্দ রয়েছে সেগুলোকে কোথাও না কোথাও দিয়ে সাইড দিয়ে বের করিয়ে নিয়ে আসা হতো। কিন্তু এখন যখন নতুন সরকার এসেছে, তারা যখন দুর্নীতিমুক্ত একটা সিস্টেম গড়ার ক্ষেত্রে সদিচ্ছার কথা বারবার বলেছেন, সেক্ষেত্রে কোথায় কত টাকা বরাদ্দ হয়েছে আর বাস্তবে কি কাজ হয়েছে, তার মধ্যে সামঞ্জস্য রয়েছে কিনা, সেটা খতিয়ে দেখা কিন্তু ভীষণভাবে জরুরি। তৃতীয় বিষয় যেটা এই মুহূর্তে বর্তমানে নতুন রাজ্য সরকার যে কাজটা করতে পারে, সেটা হচ্ছে যে দেখুন, বারবার যে কথাটা বলা হচ্ছে, বিজেপি দলেরও কিন্তু এটা কাজের মধ্যে পড়ে। বিজেপি যেটা বারবার পশ্চিমবঙ্গে বলছে যে আমাদের তৃণমূলীকরণ আমরা হতে দেব না। আর তৃণমূল কংগ্রেসের লোকজন যারা এই মুহূর্তে বিজেপিতে আসতে চাইছে, বিজেপির ঝান্ডা ধরতে চাইছে জাস্ট বিজেপি জিতে গেছে বলে, তাদেরও কিন্তু আমরা এভাবে আসতে দেব না। এবার ভালো কথা, বিজেপির তরফ থেকে আরো একটা কথা বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বিজেপি হতে যারা মরিয়া, তারা কিন্তু বিভিন্ন রকম উৎপাত করছে, বিভিন্ন রকম গন্ডগোলের কাজকর্ম করছে। ঠিক কথা, মানলাম, এটা সত্যি কথা। বিভিন্ন জায়গায় এই ধরনের এলিমেন্ট যারা বিজেপি হওয়ার জন্য আরো বেশি করে নিজেদের বিজেপি প্রমাণ দেওয়ার জন্য বেশি করে আজেবাজে কাজকর্ম করছে, কিন্তু বেশ কিছু জায়গায় বিজেপির লোকজনও কিন্তু অলরেডি বিজেপি জেতার পর অসামাজিক কাজকর্ম, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করা, আইন নিজের হাতে তুলে নেওয়া, দোকান করা যাবে না, এখানে দোকান বন্ধ করে দাও, ওখানে ওই দোকানটা বন্ধ করে দাও, ওখানে একটুখানি আমি বলছি যেটা সেটাই তোমাকে শুনে চলতে হবে, এই ধরনের কাজকর্ম করা কিন্তু শুরু করে দিয়েছেন। এইগুলোর দিকে কিন্তু প্রশাসনের সঙ্গে সঙ্গে বিজেপি দলেরও নজর দেওয়া উচিত, তাদেরও কিন্তু এই দিকে একটু সচেতন হওয়া দরকার। কারণ এই প্রথমবারের জন্য যে বিজেপির নতুন সরকার পশ্চিমবঙ্গে গঠিত হচ্ছে, এই ধরনের এলিমেন্ট কিন্তু সেই সরকারের কোনো উপকারে লাগবে না, বরং অপকার করবে। তাই এই দিকটাতে অবশ্যই করে বিজেপির নজর দেওয়া উচিত। তারই সঙ্গে বিজেপি বলছে যে আমরা এক্ষুনি এইভাবে তৃণমূল থেকে লোকজনকে নিয়ে নেব না, কিন্তু এত তাড়াতাড়ি লোকজনকে পাল্টি মারতে দেখতে পাওয়া যাচ্ছে, তাদের কি সত্যি সত্যি আপনারা অ্যালাউ করছেন, আপনারা দলে নিচ্ছেন? এ সম্পর্কে কিন্তু আপনাদের ক্লারিফিকেশন, একটা পরিষ্কার বক্তব্য সামনে রাখা উচিত এবং এদিকে আরো বেশি করে বিজেপি দলের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সচেতন হওয়া উচিত। আমি উদাহরণ দিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের কলকাতার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুনন্দা সরকার। বিজেপি জেতার সঙ্গে সঙ্গে দেখা গেল তিনি সোশ্যাল মিডিয়াতে বিজেপির পতাকা তার নিজের অফিসে লাগিয়ে বিজেপি জিন্দাবাদ, জয় শ্রীরাম বলে ছবি পোস্ট করে দিয়েছেন, মানে মুহূর্তের মধ্যে তিনি উল্টে গেছেন। এবং
এইখানেই তার পাল্টি খাওয়ার তারা এতটা, যখন তার সোশ্যাল মিডিয়ায় তিনি বিজেপির ছবি টবি লাগানো ফ্ল্যাগ ট্যাগ দিয়ে বিজেপি জিন্দাবাদ করে ছবি দিচ্ছেন, তখনও পর্যন্ত তার প্রোফাইলে লেখা রয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তখনও পর্যন্ত তার ফেসবুক প্রোফাইলের কভার ফটোতে জল করছে ফিরহাদ হাকিমের পাশে দাঁড়ানো তার ছবি। গোটা প্রোফাইল জুড়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গে দহরম মহরমে তার ছবি তখনও পর্যন্ত প্রোফাইলে রয়েছে। এত তারা যে সেগুলো ডিলিট করার সময় পর্যন্ত তিনি পাননি। মানে এই মুহূর্তে একেবারে শুদ্ধ হয়ে বিজেপিতে ঢোকার জন্য সবাই মরিয়া হয়ে গেছেন, কে কার আগে যাবেন সেই নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তাহলে এই মানুষগুলোকে কি সত্যিই আপনারা দলে নিচ্ছেন? আপনারা কি এটা অ্যালাউ করছেন? বিল্ডার, কর্পোরেটর, ইট, বালি, সুরকি, সিমেন্টের ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সমিতি সবাই এখন বিজেপি হওয়ার জন্য ব্যস্ত। বিজেপির দিকে তারা সবাই আসতে চান এবং তারা সকলেই দেখা যাচ্ছে কেউ কেউ আবার বিধায়ক বিজেপির যারা হয়েছেন তাদের সঙ্গে ছবি টবি পোস্ট করতে শুরু করে দিয়েছেন, তাদের দলে ঢুকে পড়ছেন, তাদের মিছিলে ঢুকে পড়ছেন, জড়িয়ে ধরে তাদের সঙ্গে ছবি টবি পোস্ট করে ফেলছেন। এবং তারই সঙ্গে একটা পেটেন্ট লাইন শোনা যাচ্ছে সবার মুখে যে আরে আমি তো বিজেপিটাই করতাম শেষ 15 বছর, আসলে বলতে ভয় পেতাম সেই কারণে বলতে পারিনি, এইবার এখন একেবারে খুল্লা বলতে এসেছি। এখন তারা সবাই বিজেপির দর্শনে আসতে রাজি, কিন্তু এতদিন এই 15 বছর এই মানুষগুলো কাটিয়েছেন মানুষের শোষণে। তাই এই দিকটাতে কিন্তু অবশ্যই নজর রাখা উচিত। দেখুন, বেনো জল ঢুকলে কি হতে পারে সেই শিক্ষা কিন্তু বিজেপির অলরেডি রয়েছে, সেই শিক্ষাকে কাজে লাগানো উচিত। দিলীপ ঘোষ একটা সময় বলেছিলেন যে বাইরের দল থেকে লোক না নিলে দল বাড়বে কি করে, দল বড় হবে কি করে। শুভেন্দু অধিকারী নিজে এসেছেন তৃণমূল কংগ্রেস থেকে, বিজেপিতে বর্তমানে যারা রয়েছেন জিতেছেন সরকার গঠন করছেন তাদেরও আপনি যদি দেখেন দেখবেন অনেকেই রয়েছেন যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন। আবার খানিকটা আরো পিছিয়ে যাওয়া যেতে পারে, দেখা যাবে হয়তো তারা কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপিতে এসেছেন, বাম দল থেকে এসেছেন, সেটাও দেখতে পাওয়া গেছে। কিন্তু এইভাবে বেনুজল দলের মধ্যে ঢুকলে কি হতে পারে সেটা কিন্তু বিজেপি জানে। মানে বিজেপি প্রথমবার যখন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করেছিল, তারপর বেনুজল ঢুকে 2021-এর পরিণতি কি হয়েছিল সেটা বিজেপি জানে। তাই প্রথমবার বিজেপি যখন পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, তারপরে এই বেনুজল যাতে একইভাবে ঢুকে না পড়ে হুড়মুড়িয়ে, সেই দিকে অবশ্যই কিন্তু বিজেপির এই মুহূর্তে নজর রাখা উচিত। এবং তারই সঙ্গে দেখুন, বাম জমানা থেকে তৃণমূল হওয়ার সময় বাম গুন্ডারা যারা জামা পাল্টে তৃণমূলের গুন্ডা হয়ে গিয়েছিলেন, আজ যদি দেখা যায় সেই তৃণমূলের গুন্ডারা জামা পাল্টে বিজেপির গুন্ডা হয়ে গেছেন, এর পরিণতি কিন্তু বিজেপির জন্য ভালো হবে না। যে মানুষগুলো ওই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এলেন, তারা যদি দেখেন যে ওই একই লোকগুলো আবার বিজেপির পতাকা ধরে গুন্ডা হয়ে আবার এসে আমার উপরেই অত্যাচার করছে, এর ফল কিন্তু বিজেপির জন্য ভালো হবে না। দেখুন, বাম জামানার শেষটা কিভাবে হয়েছিল সেই ইতিহাস মনে না রাখতে পারলেও তৃণমূলের শেষটা নিশ্চয়ই মনে রয়েছে, সেই ইতিহাস একেবারে টাটকা। সেখান থেকে অবশ্যই করে শিক্ষা নেবেন, সেটা কিন্তু অবশ্যই স্মরণে রাখবেন যে সেই ঔদ্ধত্য এবং গুন্ডামি, মানুষকে ভয় দেখানো, অত্যাচারের ফলাফল কি হয়েছিল সেটা অবশ্যই স্মরণে রাখবেন, এই অনুরোধ থাকলো। আমি শেষ করতে চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি কথা দিয়ে, কারণ আমি নীতিজ্ঞান শোনাবো না, সাংবাদিকের কাজও সেটা নয়। তবে অমিত শাহ যে কথাটা বলে গেছেন সেটা দিয়েই আমি আজকের পর্ব শেষ করতে চাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বিধায়কদের উদ্দেশ্যে, জেতা প্রার্থী যারা পশ্চিমবঙ্গে রয়েছেন এবং তারই সঙ্গে বিজেপির সমস্ত নেতাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আজ একটি বার্তা দিয়ে গেছেন। অমিত শাহ বলেছেন যে মানুষ আপনাদের ওপরে যে বিশ্বাস রেখেছে, যে আশা রেখেছে, সেইটা সম্পূর্ণভাবে পূরণ করার সব রকম চেষ্টা আপনারা করবেন। মানুষের বিশ্বাস যেন ভঙ্গ না হয়, এটা আমাদের কর্তব্য। আমরা আমাদের সর্বশ্রেষ্ঠটা উজাড় করে দেব বাংলার মানুষের জন্য, এইটা আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে। একদম শেষে বলি, ফুড ফর থট। দেখুন, মুখ্যমন্ত্রী কে হবেন সে তো জানা হয়েই গেছে, এরপর প্রশ্ন উপমুখ্যমন্ত্রী কে হবেন, কে কোন দপ্তরের মন্ত্রী হবেন, সেই নিয়ে নানা রকম কথা চলছে। এর জন্য তো খুব বেশিক্ষণ আর অপেক্ষা করতে হবে না, কিছুক্ষণেই আমরা সবটাই জানতে পেরে যাব। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, তাও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন তার জন্য সাধু সাবধান। কেন বলছি এই কথা? কারণ বালু কত চালু, পার্থ কি পদার্থ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানতেন। তাই শুভেন্দু অধিকারীর জন্য তার ক্যাবিনেটে তার মন্ত্রকে কারা কারা থাকবেন, সেখানে শুভেন্দু অধিকারী কোথায় কে কতটা কার কতদূর কি রয়েছে সেটা জানাটা তার জন্যও খুবই দরকারি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন। সাতরাইয়া খাইতে যায়, এর মানে হলো নদী কিংবা খাল যেটাই বলেন না কেন, সাঁতার কেটে সেটা পাড়ি দেয়, এপার থেকে ওপারে যায় নিজেকে খাওয়াই, মানে নিজের ক্ষতি সাধন করার জন্য নদী সাঁতার কেটে যায়। বাংলাদেশের একটা প্রচলিত প্রবাদ, এটা বাংলাদেশের ক্ষেত্রে চমৎকার ভাবে দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর থেকে বাংলাদেশের জিহাদি, জঙ্গি, জামাতি, বিএনপি, এনসিপি এদের মধ্যে একটা ভয় দেখতে পাচ্ছেন না?
তাদের বিভিন্ন স্টেটমেন্ট সেটাই তো বলে দিচ্ছে তারা অনেক ভীতু, তারা অনেক শঙ্কার মধ্যে আছে। আপনাদের নিশ্চয় মনে আছে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করার পূর্বে গত পরশু কলকাতায় আসার পর সেখানে একটা বৈঠক করেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম আসে এবং তিনি মুখ্যমন্ত্রী হিসেবে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হন। গতকাল তিনি শপথ নিয়েছেন। সে সময় অমিত শাহ একটা বক্তব্য দেন। সেই বক্তব্যের একটা বিশেষ অংশ ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সীমান্ত আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ যে সীমান্তটুকু ভাগাভাগি করে সেই সীমান্তের অংশগুলোকে সিলগালা করে দেওয়া হবে। জাতীয় স্বার্থে এই সীমান্তগুলো সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার এবং এটা খুব শীঘ্রই প্রতিফলন আপনারা দেখতে পাবেন। এই বক্তব্যকে কেন্দ্র করে, এই বক্তব্য দেবার পর জামাতের আমিরের মুখে ক্ষয় ফুটেছে। তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতেছে, নজর রাখতেছে এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি টুকাই বলেছে পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে, গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে, যদি ইমানি শক্তি না থাকে তাহলে এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না। অনানুষ্ঠানিকভাবে একটা হুঁশিয়ারি, একটা বার্তা। গেরুয়া রঙের পতাকা বাংলাদেশে এসেছে, বাংলাদেশে তারা আক্রমণ করবে কিংবা গেরুয়া রঙের পতাকা দিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে বাংলাদেশ ধ্বংসের জন্য তারা কোনো বার্তা দিয়েছে? দেয়নি। এই যে ইচ্ছাকৃত ভাবে শত্রু ডেকে আনা, অর্থাৎ গাং সাত্রে খেতে চাওয়ার যে প্রবণতা, এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটা ভয়াবহ হবে। এইটুক পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, মানা যেত। বাংলাদেশের এক পায়ু যোদ্ধা সরাসরি বিজেপির শুভেন্দু অধিকারী নির্বাচিত হবার পর এবং অমিত শাহ ভারতের বাংলাদেশের যে বর্ডার সিলগালা করার কথা বলেছেন, এই কথা বলার পর বাংলাদেশের এক তথাকথিত পায়ু যোদ্ধা সরাসরি ভারতকে হুমকি দিয়েছে দখল করবার জন্য। দেখেন, ভিডিও দেখেন। বেশি বাড়াবাড়ি করলে, বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মুসলিম ভারতে প্রবেশ করে ভারত দখল করবে। ভারতে মুসলিমের সংখ্যা কত? অন্তত পক্ষে 25 থেকে 30 কোটি। বাংলাদেশে সকল ধর্ম বর্ণ গোত্র মিলে জনসংখ্যা কত? সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 18 কোটি, কিন্তু এখন আই থিঙ্ক 20 থেকে 22 কোটি হবে বাংলাদেশের জনসংখ্যা। এরা সবাই মিলে ভারত দখল করার চেষ্টা করলেও পারবে না। গতকাল ভারত একটা আন্তঃব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এটা দেখার পর বাঙ্গুদের জিহাদি চেতনা, জিহাদি জোশ একদম ওই জায়গা দিয়ে ঢুকে গেছে। আপনারা কি সেটা জানেন? এই যে গাং সাত্রে, অর্থাৎ সেধে সেধে খাওয়ার প্রবণতা কিংবা খাওয়ার যে ইচ্ছা, এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটা ভয়াবহ কারণ হয়ে দাঁড়াবে। আপনারা বিশ্বাস করেন? যদি ভেবে থাকেন মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গে যেভাবে মৌলবাদী জিহাদি জামাতিদেরকে আশ্রয় দিয়েছে, বিজেপি এটা করবে, এটা কিন্তু ভুল ভাবছেন। বিজেপি কিন্তু সহজেই ছাড় দেবে না। যতটুকু শুনলাম, বাংলাদেশে যদি একটা সংখ্যালঘু হিন্দুর উপর হামলা নির্যাতন হয়, এইটার ফলাফলে পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর যেই বুলডোজার চলবে, এটা কিন্তু তখন আপনারা মানতে পারবেন না। তখন কিন্তু আপনাদের ধর্মীয় অনুভূতি একদম লেড়াবেড়া হয়ে যাবে, ছেঁড়াবেড়া হয়ে যাবে। সুতরাং কিছু ভাবার পূর্বে সেটার প্রতিক্রিয়া কি আসতে পারে সেটা ভাবা উচিত। আপনারা এত ভারত বিরোধিতা করেন, এত ভারতকে দেখতে পারেন না। এটা আমি তো আগেও বলেছি, এটা ভারত বিরোধিতা না, এটা মূলত হিন্দু বিরোধিতা। ভারত বিরোধিতা করলে ভারতের সবকিছুর প্রতি এত লোভ কেন? ভারত টুরিস্ট ভিসা সহজ করে দেবে, অর্থাৎ স্বাভাবিক করে দেবে। এটা শোনার পর ভারতীয় ভিসা সেন্টারে সোজা কথা লাইন লেগে গেছে বাংলাদেশের। এখানে কি শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী সমর্থক? এখানে জঙ্গি, জামাতি, জিহাদি, বিএনপি, এনসিপি এরা নাই? সবাই আছে। অর্থাৎ ভারতের যে ওয়েবসাইট, ভারতের টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবার জন্য যে ওয়েবসাইট, ওইটাকে হ্যাং বানিয়ে ফেলেছে বাংলাদেশের এই জিহাদি, জঙ্গি, জামাতিরা। কিন্তু মুখে মুখে ভারত বিরোধিতা এদের ছিল, আছে, থাকবে। ইভেন ভারতে বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামে যেসব স্কলারশিপ দেওয়া হয়, এইখানেও কিন্তু জামাতি, জিহাদিরা অ্যাপ্লাই করে এবং এরা ভারতে পড়ে, ভারতে পড়াশোনা করে, ভারতে অবস্থান করে, ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখে। এদের মতো অশিক্ষিত, অথর্ব, মূর্খ এই একটা শ্রেণীর জন্য বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগের সমর্থক এবং বাংলাদেশপন্থী মানুষ যারা আছে, এদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষা করতেছে। এটা মমতা ব্যানার্জি না, এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারীকে মাথায় তুলে নাচানাচি করতেছি, ব্যাপারটা এরকম না। যখন আপনি সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশের হিন্দুদের উপর হামলা করবেন, অকারণে তাদের ঘর বাড়ি, সহায় সম্পত্তি, প্রতিমা নষ্ট করবেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করবেন, তখন আলটিমেটলি পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে মুসলিম, তাদের উপরে এটার খড়গ নামবে। এটা খুব স্বাভাবিক। তার মানে এই না পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। যারা ওখানে জন্মগ্রহণ করেছে, যারা ওইখানে বড় হয়েছে, তাদেরকে
ভারত সরকার কখনোই পাঠাবে না। যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পয়দা করেছে তাদেরকে বাংলাদেশে মেরে পাঠাবে, এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। যেভাবে জিহাদি জোশ আপনারা দেখাচ্ছেন, যেভাবে আপনারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যেভাবে মৌলবাদী জঙ্গি জিহাদি জামাতের পায়ুযোদ্ধারা ভারত দখলের হুমকি দিচ্ছে, 1 কোটি মুসলিম ভারতে গিয়ে ভারত দখল করবে, এই গান্ডুরা জানেই না ভারতের পশ্চিমবঙ্গের, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, আরো একটু বাড়িয়ে বলি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় অর্থাৎ 7 সিস্টার্স এর যারা মানুষ আছে এরা যদি ময়লা ফেলে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। বিশ্বাস হয় না আপনাদের? এটা বাস্তব। শুধুমাত্র উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশ যদি একদিনকার ময়লা বাংলাদেশে ফেলে বাংলাদেশের কয়েকটা জেলা অন্ধকার হয়ে যাবে। কি বলবো এদেরকে? এদের মতো অশিক্ষিত, মূর্খ, অথর্ব, বাস্তবতা যে কঠিন, বাস্তবতা যে নির্মম, এটা তারা কখনো বুঝবার চেষ্টাই করে না। এরা সবসময় আবেগে কথা বলে, ইসলামের জোশে কথা বলে, জিহাদের জোশে কথা বলে, কিন্তু জিহাদের জোশ দিয়ে যে সামরিক সক্ষমতা অর্জন করা যায় না এটা গাজার মানুষ খুব ভালোভাবে জানে। দেখেন নাই গাজার অবস্থা কি হয়েছে? বাংলাদেশটাকে আরো একটা গাজা বানানোর সকল পরিকল্পনা সম্পন্ন করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের দোসররা, অর্থাৎ বিএনপি তো আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করলেও এই সরকার পরিচালনা করতেছে ইউনুস গং, সেনাবাহিনীর ওয়াকার, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, বোঝা যায়, দৃশ্যমান সত্য। গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে গিয়েছিল না? সেখানে চীনের বিভিন্ন মন্ত্রী পরিষদের ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেছে। চীন সফর থেকে আসার পর আমি একটা গণমাধ্যমের সংবাদ দেখলাম, তিস্তা প্রকল্পের দায়িত্ব নাকি চীনকে দেওয়া হয়েছে। এখন তিস্তা প্রকল্পের দায়িত্ব যদি চীনকে দেওয়া হয়, সেই প্রকল্প যদি ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, ভারত কি এখানে ভালো চোখে দেখবে? ভারত যদি কোনো কারণে বাংলাদেশের উপর একটা আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি এনে ফেলে কিংবা আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়, চীন কি বাংলাদেশকে সহায়তা করবে? কখনোই করবে না। চীন এমন একটা জাতি, তারা অর্থের জন্য নিজের মাকে অন্যের বিছানায় পাঠাতে দ্বিধাবোধ করে না। চীন কখনো স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশকে 1 পয়সা সহায়তা করবে না। তারেক রহমান আগুন নিয়ে খেলতেছে। বাংলাদেশ এখন বহিঃশত্রুদের ব্যাটল ফিল্ড। চীনের সাথে ঘষাঘষি ভারত কোনোদিনও সহ্য করবে না, মার্কিনীদের সাথে ঘষাঘষি চীন এবং ভারত কখনো সহ্য করবে না। এইটুক বুঝার সক্ষমতা যদি তারেক রহমানের হয়, তবে তারেক রহমান আর বেশ কিছুদিন থাকতে পারবে ক্ষমতায়। আর যদি না হয়, তাহলে তারেক রহমানকে এমন ভাবে পালাতে হবে, কোনোদিনও বাংলাদেশে ফেরার নাম মুখে উচ্চারণ করতে পারবে না। আমার কথা মাথায় রাখবেন। আমি কোনো হুমকি ধামকি দিচ্ছি না, আমি বাস্তবতা বুঝালাম। যেভাবে ভারতকে উত্তক্ত করা হচ্ছে, মমতা থাকাকালীন এই উত্তক্ত করা মানা যেত, মমতা কোনো ব্যবস্থা নিত না। কিন্তু শুভেন্দু অধিকারী এত সহজ মানুষ না। আরো একজন ফাটাকেষ্ট কিন্তু বিজেপি সরকারে আছে, দিলীপ ঘোষ। চিনেন, জানেন, তার সম্পর্কে আইডিয়া করেন, বুঝে যাবেন আপনাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে। পশ্চিমবঙ্গের সীমান্ত সিলগালা করা হলে কি হবে একবারও ভাবছেন? ভেবে দেখেন, ভাবুন, আবার চেষ্টা করুন, অনেক কিছু বুঝে যাবেন। ধন্যবাদ।